এই আপনারা সবাই কেমন আছেন? দাদা ভালো আছি, নমস্কার। ভালো আছি দাদা। ওকে, তো আপনাদের আবার লেকচার শিট রেডি হচ্ছে। ঠিক আছে, মানে যিনি আমার লেকচার শিট গুলো বেসিক্যালি প্রিপেয়ার করে দেন উনি আছেন। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে, তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজে পুরো লেকচার শেষ করে ফেলছিলাম, তাই না? একটু বলেন তোমাকে, মানে ড্যাংলিং এবং মিসপ্লেসড মডিফায়ার থেকে শুরু করে সবকিছু শেষ করে ফেলেছিলাম আমরা। হুম, জি দাদা। হ্যালো। হ্যাঁ, এবং আমরা জি দাদা। বলেছিলাম যে কি করব আমরা 10 তারিখের পর থেকে আমরা আবার ওই করব, আমাদের রেগুলার ক্লাসে ফিরে যাব। ঠিক আছে, এই জন্য আমরা আমাদের আবার প্রিলি ক্লাসটাতে, যে শিডিউল যে ক্লাসটা ছিল মধ্যখানে 3টা ক্লাস মিসিং ছিল, আমরা আবার ওই ওই ক্লাসে ব্যাক করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের লাস্ট ক্লাস কবে হয়েছিল একটু বলেন তো প্লিজ। 7 তারিখ। হ্যাঁ, 5 তারিখ। রবিবার দিন দাদা, গত রবিবার। রবিবার দিন হয়েছিল, হ্যাঁ। ওকে, ডান। তো এখন দেখেন, আহ বৃহস্পতিবার হচ্ছে মনে হয় আপনাদের ওই একটা পরীক্ষার জন্য আমরা অফ রেখেছিলাম, তাই না? হ্যাঁ, অফিসার পরীক্ষার জন্য। ওকে, প্রবলেম নেই, সমস্যা নেই, নো টেনশন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু প্রোনাউনের আলোচনার দিকে যাব। তো শীট আমি যেটা আপনাদের তৈরি করে দিয়ে দেওয়ার, ঠিক আছে, ওটা আমি তৈরি করে দেবো, আজকের মধ্যে পেয়ে যাবেন, রাত 9টার মধ্যে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি কাজ চলছে করে আগের মতো করে দেওয়া হবে, এবং যে 3-4টা ক্লাস হয়েছিল মানে আমাদের ওই প্রশ্ন ছাড়া দিয়েছিলাম, ওগুলা নিয়েও কোনো টেনশন নেই, ওগুলো করে দেওয়া হবে। এবং আজকে থেকে আপনাদের আবার ভোক্যাব কোশ্চেনের সাথে সাথে এমসিকিউ কোশ্চেনটাও শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই আলোচনাগুলো নিয়ে আমরা আলোচনাতে না যাই, আমরা আমাদের মতো করে গুছিয়ে আলোচনা শুরু করি। এগুলো তো আপনারা জানেন যে প্রোনাউন, যে আপনার পার্সোনাল প্রোনাউন হয়, রিলেটিভ প্রোনাউন হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়, এগুলো তো কম বেশি পড়েছেন নাকি? মানে এই গতানুগতিক লেকচার গুলো তো পড়া হয়েছে নাকি? হ্যালো, হ্যাঁ প্রোনাউন দাদা। এই কয়েক প্রকারের হয়, এগুলো এগুলো নিয়ে তো কোনো মানে কনফিউশন নাই নাকি? নাই দাদা। এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই, বাট আমরা এগুলো আলোচনা করব। মানে আমি হচ্ছে আমার মানে শীট তো আপনি পেয়ে যাবেনই, কিন্তু এই আলোচনাগুলোকেই আমি হচ্ছে আমার মতো করে গুছিয়ে নিয়ে আলোচনাটা করব। ঠিক আছে, তো চলেন আমরা এবার আমাদের আলোচনাটা বা বকবক করাটা শুরু করি। ঠিক আছে, এখন প্রোনাউন সম্পর্কে আপনারা কি জানেন আমাকে একটু বলেন শুনি। দাদা আমরা এটা জানি, প্রোনাউন সম্পর্কে একটু বলেন শুনি, আপনারা কি জানেন প্রোনাউন সম্পর্কে বলুন। হ্যালো, হ্যালো, এখন কি কোনো রেসপন্স করে না? যখন জিজ্ঞেস করি কি জানেন প্রোনাউন সম্পর্কে, কোনো রেসপন্স নাই। বলেন। এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয়, দ্যাট ইজ এ ভেরি গুড দাদা শোনা কনসেপ্ট। দাদা শোনা হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আমাকে? জি দাদা, শোনা যাচ্ছে। উনি, আপু বলেছেন নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয়। আমরা কি আর কিছু জানি প্রোনাউন সম্পর্কে? আবার কোনো কিছু একটা মানে ডিটারমাইন করে, যেমন দিস দ্যাট স্পেসিফিক করেও হ্যালো, সেটাও হচ্ছে আমাকে প্রোনাউন। হুম, হতে পারে, হ্যাঁ সেটাও হতে পারে। গুড, ভালো অবজারভেশন। সমস্যা হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করছি, তো পায়ে প্রচন্ড রকম ব্যথা, আমি বেশিক্ষণ বসতে পারি না, আবার বেশিক্ষণ কি বলে দাঁড়াতেও পারি না, প্যারার মধ্যেখানে আছে। ঠিক আছে, তা সেটা আমরা শুরু করি বক বক করা, হ্যাঁ, কতটুকু যাওয়া যায় আসলে। দাদা কি ট্রেকিং করতে গিয়ে ব্যথা পাইছেন? হ্যাঁ, না, বাইকে বাইকে উঠতে গিয়ে পড়ে পড়ে গেছিলাম, একটা সমস্যা হয়েছিল। তো আসলে আমরা পড়ি, হ্যাঁ। তো প্রোনাউন ওই 7 প্রকার না 8 প্রকার আপনারা জানেন। ঠিক আছে, যে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এগুলো মোটামুটি আপনারা হচ্ছে জানেন। ঠিক আছে, ওকে, এগুলো মোটামুটি আপনারা পড়েছেন, সেগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। তো এখানে
পার্সোনাল প্রোনাউনটাতে গিয়ে আমাদের একটা জিনিস শিখতে হয়। একটু দাঁড়ান, এটা বাংলা ইংলিশ হয়ে আছে। পার্সোনাল প্রোনাউনটাতে গিয়ে কিন্তু শেখার মতো বিষয় আমাদের কাছে আছে, ঠিক আছে? সেটাও খুব সিম্পল, সেটাও আপনারা ভাই সবাই জানেন, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউনে কি শিখতে হয়? পার্সোনাল প্রোনাউনে আপনার হচ্ছে যে এই পার্সোনাল প্রোনাউনটা কোথায় কোথায় বসে, সেখানে গিয়ে কিভাবে বসে, এই জিনিসগুলো আপনাকে আমি বলছি, ঠিক আছে? যেমন আমাদের যে শীটে কিন্তু করে দেখেন লিস্টটা করে দেওয়া আছে এখন, ঠিক আছে? একটু দেখাচ্ছি, এই যে দেখেন এখানে দেওয়া আছে যে পার্সোনাল প্রোনাউনটা। এই যে দেখেন, এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, প্লুরাল নাম্বার হলে কি হবে, দেখেন তো এগুলো সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ভালো একটা আইডিয়া আছে না, বলেন তো একটু শুনি। হ্যালো। জি দাদা। এটা সম্পর্কে ভালো একটা আইডিয়া আমাদের আছে, হ্যাঁ। তো এই জায়গাতে এসে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এই যে মাই অথবা হচ্ছে গিয়ে কি মাইন, বা আওয়ার অথবা হচ্ছে গিয়ে কি আওয়ার্স, ঠিক আছে? এখানে গিয়ে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি আমি একটু বলে দিই, দেখেন সেটা হচ্ছে, আমি যদি বলি যে দিস ইজ মাই কার, তো আপনি কিন্তু অ্যাডজেক্টিভ আলোচনাতে গিয়ে কিন্তু শিখেছিলেন যে নাউনের পূর্বে যখন কোনো কিছু বসে তখন ওটা কি হয়ে যায়, আপনারা পড়ছেন, বলেন তো বুদ্ধি করে কি হয়ে যায়? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখানে এই যে কার ওয়ার্ডটা হচ্ছে কি আপনার নাউন, তাহলে কার নাউনের ক্ষেত্রে মাই ওয়ার্ডটা এখানে কি, বলেন তো বুদ্ধি করে? তো অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডিটারমিনার, এবং প্রশ্ন ছিল যে ডিটারমিনার হচ্ছে এক প্রকার কি, বলেন তো বুদ্ধি করে? হুম, হ্যালো। ডিটারমিনার হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ। তো মূলত এই মাই ওয়ার্ডটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। সো এই জিনিসটা কখনোই ভুলে যাওয়া যায়। অডিও অফ রাখবেন, অডিও অফ রাখবেন। তো মাই ওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি কি একটা অ্যাডজেক্টিভ। কিন্তু একইভাবে আমি যদি বলি যে হিজ কার, এখানে তাহলে হিজ ওয়ার্ডটা কি হবে একটু বলেন তো বুদ্ধি করে? হ্যালো। দাদা আরেকবার প্রশ্নটা বলেন। বলেন বুদ্ধি করে শুনি। পজিটিভ অ্যাডজেক্টিভ। এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন এই ওয়ার্ডটা নিজে নিজে আবার কখনো কখনো কিরকম করে ইউজ হয় আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? ধরেন আমি যখন বলি যে দিস ইজ মাই কার অ্যান্ড দ্যাট ইজ হিজ কার, এখন হয় কি, এই যে মাই কার বলার পরে এই যে এটা আমার গাড়ি আর ওই গাড়িটা তার গাড়ি, এটা না বলে আপনি এটাও বলতে পারেন যে ওইটা তার, দ্যাট ইজ হিজ। অর্থাৎ এইখানে হিজ কার আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অ্যাপ্রুভড। কিন্তু আপনি চাইলে এই হিজ কার শব্দটাকে শুধু হিজ দিয়েও রিপ্লেস করতে পারেন। সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু এটার অ্যাডজেক্টিভ থাকবে না, সেক্ষেত্রে এটা কি হয় বলেন তো বুদ্ধি করে? পজিটিভ প্রোনাউন। এই যে অডিওটা অফ রাখেন, এই ক্ষেত্রে গিয়ে এটা হয়ে যাবে পসেসিভ প্রোনাউন, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এখন ধরেন আমি যদি বলি যে দিস ইজ দিস ইজ মাই কার, ফুল স্টপ দিয়ে আমি যদি বলি দ্যাট ইজ ইয়োর কার, এখানে কিন্তু এই ইয়োর ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করছে। কিন্তু আপনি যদি দ্যাট ইজ ইয়োর কার না বলে বলেন শুধু ইয়োর্স, এখানে এই ইয়োর্স ওয়ার্ডটার মিনিংটাই হচ্ছে গিয়ে কি, এই ইয়োর্স ওয়ার্ডটার মিনিংটাই হচ্ছে ইয়োর কার। বুঝতে পারলাম ব্যাপারটা না সবাই? হ্যালো। জি দাদা। ওকে, বুঝতে পেরেছি। এখন প্রোনাউন ইউজের আমাদের যে সর্বপ্রথম নিয়ম বিভিন্ন বইগুলোতে থাকে। দাদা কথা বেঁধে বেঁধে যাচ্ছে। কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? দাদা একটু বেঁধে বেঁধে যাচ্ছে মাঝে মাঝে। দাদা মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে। মাঝখানে বেঁধে যাচ্ছিল, এখন ক্লিয়ার আছে দাদা। মাঝখানে আচ্ছা, বেঁধে যাচ্ছিল। আচ্ছা, ওই অনেক সময় জিপি একটু প্রবলেম করে গেছিল। এখন প্রোনাউনের নিয়মের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে 1 2 3 আর হলো 2 3 1। যদি কখনো আপনি
প্রোনাউন ইউজ করতে গিয়ে কনফিউজড হয়ে যান যে ফার্স্ট পারসনের প্রোনাউন, সেকেন্ড পারসন, সরি আপনার কি বলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, যদি আপনি এই ধরনের কোনো সমস্যায় পড়ে যান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনার কি বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি জেনারেল স্টেটমেন্ট আপনি দেন, ঠিক আছে, ওকে, একেবারে জেনারেল স্টেটমেন্ট যদি আপনি যদি যান তাহলে কি হবে বলেন তো বুদ্ধি করে। 2 3 1 জেনারেল স্টেটমেন্ট 2 3 1, ঠিক আছে। যেমন এরকম হতে পারে উদাহরণটা, যেমন ধরেন ইউ কমা হি এন্ড আই, ঠিক আছে, হ্যাভ অ্যাচিভড এ গ্রেট সাকসেস, যে আমরা একটা অনেক বড় একটা সফলতা পেয়েছি, ঠিক আছে। 2 3 1 অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর এরপরে হচ্ছে গিয়ে কি বলে ফার্স্ট পারসন, এ গ্রেট সাকসেস আমরা অ্যাচিভ করছি, ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখবো। আর যদি এমন হয় যে না, আপনি এটা দিয়ে এই প্রোনাউন গুলোকে দিয়ে আপনি হচ্ছে কোন রকম কোনো কনফেশন দিচ্ছেন দোষ সম্পর্কে, লাইক আপনি কোন একটা ক্রাইম করেছিলেন, ঠিক আছে, ওই ক্রাইম সম্পর্কে আপনি একটা কনফেশন দিচ্ছেন, তখন আপনি যেটা করবেন, তখন আপনি 1 2 3 আপনি ইউজ করবেন, ঠিক আছে, যে আই, ইউ এন্ড হি, ঠিক আছে, ডিড দা ক্রাইম, যে আমরা এই দোষটা করেছিলাম, সেক্ষেত্রে ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসনটা গিয়ে হচ্ছে গিয়ে কি বলে এই যে হি দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখবেন এন্ড এর নিচে একটা লাল দাগ দেখায়, কারণ ওনারা দাবি করছেন যে এখানে একটা সিরিয়াল কমা দিতে হয়, ঠিক আছে। তো এই সিরিয়াল কমাটা নিয়ে আমি আসলে ডিরেক্টলি আপনাকে এগুলো মতামত দিতে পারবো না, তবে ব্যক্তিগতভাবে এখানে কোনো কনফিউশন অ্যারাইজ করলে দিয়ে দেওয়াটা ভালো, এবং এটা কিন্তু আপনাদেরকে আমি অ্যাডজেক্টিভের ক্লাসে পড়ানোর সময় দেখিয়েছিলাম, মনে আছে সিরিয়াল কমা ব্যাপারটা, মনে আছে? জি দাদা পড়াইছিলেন। হ্যাঁ মনে আছে তো নাকি? বলেন তো কি পড়িয়েছিলাম, সিরিয়াল কমাটা বলেন তো কি একটু শুনি। হ্যালো, এটা হচ্ছে ওই যে মানে যখন দোষ বলবো তখন আমি, তুমি এবং সে, আর হ্যাঁ অন্য এটা বলি কোনো না, না না, আমি এটা বলি নাই, আমি শিখিয়েছিলাম যেমন এট নাইট, রাত্রেবেলা উই হ্যাড, আমাদের কি ছিল, আমাদের ছিল রাইস, পটেটো এন্ড ফ্রুট জুস, ঠিক আছে। তাই আমি বলেছিলাম যে এই বাক্যটাতে আপনি যদি জেনারেল সেন্সে আপনি যদি করেন কি বলে অ্যান্সার করেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি তিনটা আইটেম তো খেয়েছি, রাইস খেয়েছি, পটেটো খেয়েছি, ফ্রুট জুস খেয়েছি, কিন্তু ব্রিটিশরা বলতেছে যে না, আপনি এখানে দুইটা আইটেম খেয়েছেন। একটা হচ্ছে গিয়ে কি, আহারে অডিও অন করে একদম মানে ক্লাসের তেরোটা বাজায় ফেলতেছে আমার সময়। তো কি বলেছিলাম যে আপনি রাইস খেয়েছেন এবং একটা জুস খেয়েছেন, এটা মানে ব্রিটিশরা বলে যে আপনি এখানে জুস খেয়েছেন, এবং জুসটা কি, সেটা হচ্ছে পটেটো এবং ফ্রুট দুইটা মিক্স করে বানানো জুস। এখন আপনি তো শুধু তা খান নাই, আপনি খেয়েছেন রাইস, পটেটো এবং ফ্রুট জুস, তিনটা আইটেম। এই জন্য এই কনফিউশনটা দূর করার জন্য এখানে একটা কমা দিতে হয়, যেটাকে অক্সফোর্ড কমা বা সিরিয়াল কমা বলা হয়। মনে থাকবে সবার, এটা পড়িয়েছিলাম কিন্তু এটা ভুলে গেলে হবে না, জি দাদা। মনে থাকবে নাকি? হ্যালো, জি দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা গেল। এবার একটা জিনিস বলি, সব সময় মাথায় রাখবেন রুলস মুখস্থ করার কিছু নেই, রুলসটা হচ্ছে গিয়ে কি বুঝার বিষয়, আপনাকে পড়ে বুঝতে হবে এই রুলসটা, ঠিক আছে, মুখস্থ করতে যাবেন না কখনো। যেমন ধরেন আমি যদি বলি যে সুমন, ঠিক আছে, আমি যদি বলি যে সুমন নট 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 হি, ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সরি নট, আমি মনে করেন বললাম যে নট দে, এখন প্রশ্ন হচ্ছে ইজ হবে নাকি আর রেসপন্সিবল ফর দিস ফেইলিয়ার, ধরেন একটা বাক্য লিখলাম সুমন তারা না এটার জন্য দায়ী। এখন আপনি মনে করেন কনফিউশন পড়ে গেছেন যে ইজ হবে নাকি মনে করেন যে আর হবে, ওকে, কারণ আপনি তো ছোটবেলায় পড়ছেন, আপনি কি পড়ছেন, আপনি পড়ছেন দেখেন
যে আইদার ডট ডট দিয়ে অর, ঠিক আছে, অথবা নাইদার, ঠিক আছে, ডট ডট দিয়ে নর, অথবা নট অনলি ডট ডট দিয়ে বাট অলসো। এগুলো থাকলে কি হয়, আপনারা মুখস্থ করেছেন, ঠিক আছে, যে পরেরটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ধরতে হয়। আপনারা কিন্তু এগুলো পড়েছেন। আবার কি পড়েছেন, আবার বলি, দেখাই কয়েকটা নিয়ম দেখেনি। আপনারা পড়েছেন যে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, তারপরে কি ইন এডিশন টু। আরো কিছু বলেন তো, শুনি দেখি পারেন কিনা। পারবেন তো, বলেন। হ্যালো এন্ড হবে দাদা। না, এন্ড হবে না, along with অ্যালং উইথ, গুড। এই যে পড়েছেন না আপনারা, আপনারা কিন্তু পড়েছেন, ঠিক আছে। দেখেন দেখাচ্ছি, অ্যালং উইথ, ঠিক আছে। তারপর কি বলেন, বকিরে বলতে পারে না কেন, অদ্ভুত পোলাপান, বলতে পারে। হ্যাঁ, and not হ্যালো, and not কোম্পানি কি হয়? আমি ক্লাস নিচ্ছি। ওকে ওকে, নমস্কার। তারপর কি হতে পারে, যে টুগেদার উইথ, হ্যাঁ, তারপর কোম্পানি বলেন। কি হয়? হ্যাঁ হ্যাঁ, কোম্পানির বাই, অ্যাকম্পানিড উইথ, না বাই, ভুলে গেছি। যাই হোক, এই যে আপনারা কিন্তু পড়েছেন যে এগুলো থাকলে কি হয়, আগেরটা সাবজেক্ট হয়। তো এখন এই এই দুইটা এক্সাম্পলকে আমরা একটু আমরা মুখস্থ করব না। আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই, কি করবেন না, মুখস্থ করবেন না। মুখস্থ করাটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে। তা আমরা দেখেন দুইটাকে এক্সাম্পল দিয়ে লিখি, ঠিক আছে। আমি মনে করেন বললাম যে নট অনলি সুমন বাট অলসো আই, ঠিক আছে। এবার বললাম ইজ অথবা এম রেসপন্সিবল ফর ইট, ধরেন লিখলাম। আবার কি বললাম, যে সুমন, সরি, মনে করেন লিখলাম যে আই অ্যালং উইথ সুমন, ঠিক আছে, এম অথবা ইজ রেসপন্সিবল ফর ইট। মনে করেন আপনার দুইটা এক্সাম্পল আমি দিলাম। এখন দিয়ে বললাম যে ভাই তুমি এগুলো সলভ করো। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে আমি আপনাদেরকে বলতেছি না যে ভাই কি বলে যে আপনার এটা মুখস্থ করলে তো মুখস্থ করাই যায়, ঠিক আছে, বাট মুখস্থ করে কত দূর যাবেন। তার চেয়ে বরঞ্চ বাংলা ভাষার মধ্যেই যেখানে অ্যান্সারটা আছে, সেই অ্যান্সারটা আপনি হচ্ছে একটু বুঝে বুঝে এগিয়ে যাবেন, ঠিক আছে। যখন বললাম যে আই অ্যালং উইথ সুমন, অর্থাৎ সুমনের সাথে সাথে আমি এটার জন্য রেসপন্সিবল, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে গুরুত্ব পাচ্ছে কে, সুমন পাচ্ছে নাকি আমি পাচ্ছি, বলেন তো বুদ্ধি করে। সুমন পাচ্ছে দাদা। সুমন পাচ্ছে। তো এই জন্য হয় কি, আপনাদের মুখস্থ করানো হয় যে অ্যাজ ওয়েল এস, আপনারা বলছেন সুমন পাচ্ছে, মেনে নিলাম, সমস্যা নাই। এই জন্য মুখস্থ করানো হয় যে অ্যাজ ওয়েল এস, ইন এডিশন টু, এইগুলো থাকলে আগেরটা সাবজেক্ট। এখন আপনি বাক্যটাকে আবার ভালো করে পড়েন। আমি বললাম যে আই, আমি সুমনের পাশাপাশি এটার জন্য দায়ী। এখানে আসলে গুরুত্ব কে পাচ্ছে বলেন তো দেখি। I আই আমি পাচ্ছে। আই। কারণটা কি, আমি বললাম, আপনি বললেন যে সুমন তো এই কাজটা করছে। আমি বললাম হ্যাঁ, সুমন এই কাজটা করছে, তো সুমনের পাশাপাশি আমিও এটার জন্য দায়ী। তাহলে এখানে কি সাবজেক্ট হিসেবে বেলি সুমন রোলটা প্লে করছে নাকি আমি প্লে করছি, বলেন তো। আমি প্লে করছি, এই কারণে এখানে আয়ের সাথে এম আসে। এখন আপনি মুখস্থ করতে পারেন যে অ্যাজ ওয়েল এস, ইন এডিশন টু, এগুলো থাকলে আগেরটা সাবজেক্ট হয়, আবার বুঝেও সলভ করতে পারেন। এখন নট অনলি বাট অলসো হলে আবার কি করা হয়েছে, যে না, নট অনলি বাট অলসো হলে হচ্ছে পরেরটা সাবজেক্ট, অর্থাৎ এই পরেরটাকে সাবজেক্ট ধরে এখানে বলা হচ্ছে এম আনতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেমনে হবে। ওকে, গুড কোশ্চেন, আমরা এম কেমনে আনতে পারি দেখি। আমি বললাম সুমন না, আমিও এটার জন্য দায়ী। শুধুমাত্র সুমন না, আমিও এটার জন্য দায়ী। যখন বললাম শুধুমাত্র সুমন না, আমিও এটার জন্য দায়ী, তাহলে সুমন না, আমিও এটার জন্য দায়ী, তাহলে দায়ী হওয়াটাকে এখানে সিগনিফাই করছে কাকে, সুমনকে নাকি আমাকে, বলেন তো বুদ্ধি করে। আমাকে। আমাকে। নট অনলি সুমন বাট অলসো আই। এখন আপনি যদি মনে করেন, এবার যদি বলেন যে আপনি যদি এন্ড দিয়ে বলবেন, ঠিক আছে, তখন কি বলবেন, এই যে দেখেন, আপনি মনে করেন বললেন যে এই যে জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, স্ক্রিনে দাগাদাগি করবেন না প্লিজ, স্ক্রিনে হাত দিবেন না। আমি মনে করি বললাম যে সুমন এন্ড রহিম, ঠিক আছে, ডান ইট, এটা করেছে।
এক্ষেত্রে কিন্তু আমি সুমনকেও গুরুত্ব দেই নাই, রহিমকেও গুরুত্ব আমি দেই নাই। আমি গুরুত্ব দিয়েছি কাকে? আমি গুরুত্ব দিয়েছি দুইজনকে। তো সুমন এন্ড রহিম হ্যাভ ডান ইট, অর্থাৎ এখানে কিন্তু প্লুরাল সেন্সটাই আমাদেরকে নিতে হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? হ্যালো স্যার অ্যালং উইথটা একটু আবার বলবেন? যখন অ্যালং উইথ দিয়ে বললাম তখন আমি কি বললাম? সুমনের সাথে সাথে আমিও এটার জন্য দায়ী। তার মানে এখানে গুরুত্ব পাচ্ছে কে? আমি। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তাহলে এখানে যখন সুমন এন্ড রহিম দিয়ে বললাম তখন কিন্তু গুরুত্ব কাউকে স্পেশাল ভাবে দেওয়া হয় নাই, তখন কিন্তু আমরা দুইজনকেই গুরুত্ব দিয়েছি, সুমন এন্ড রহিম। তাই এখানে কিন্তু হ্যাভ হয়েছে। এখন আপনি মুখস্থ করতে পারেন যে এন্ড থাকলে তারপর হচ্ছে গিয়ে কি যে এটা বোথ। কি তাহলে দাদা মানে যাকে গুরুত্ব দিবে সে অনুযায়ী হয়? বেসিক্যালি কথাটা হচ্ছে এটাই যে কাকে আমি গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, আমি যখন বললাম যে এই যে কোথায় এই যেখানে বললাম যে যেমন এই সুমন, সুমনেরটাতে এই যে দেখেন আমি হলুদ মার্ক করে দিচ্ছি। আমি যখন বললাম যে সুমন নট দে, আমি বললাম সুমন তারা না এটার জন্য, এই ব্যর্থতার জন্য দায়ী। আমি মনে করেন বললাম যে সাকিব আল হাসান অন্য অন্য প্লেয়াররা না এই সফলতার জন্য আপনার মূল কারণ। তাহলে এই কথা দিয়ে আমি কি অন্যান্য প্লেয়ারদেরকে বুঝালাম নাকি সাকিব আল হাসানের গুরুত্ব দিলাম? বলেন তো বুদ্ধি করে একটু। সাকিব আল হাসানকে আমি প্রায়োরিটি সাকিব দেওয়া আল হয়েছে। হাসানকে গুরুত্ব দিলাম। ঠিক আছে, তার মানে প্রশ্নটা পড়ে বুঝতে হয়। আপনি মুখস্থ করে নিতে পারেন, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই যে এইভাবে মুখস্থ করলাম ওইভাবে মুখস্থ করলাম, বাট মুখস্থের চাইতে ব্যাপারটাকে হচ্ছে একত্রে বুঝতে হয়। ঠিক আছে, যেমন আমাদের দেখবেন যে বোথ এন্ড এটা থাকলে আমাদের বলা হয় সাবজেক্টটা প্লুরাল হবে। ঠিক আছে, কিরকম করে আমরা বলি যে বোথ সুমন এন্ড আসলে প্রোনাউন পরে থাকলে সাবজেক্ট হবে এগ্রিমেন্ট চলে আসে, কিছু করার থাকে না। ঠিক আছে, আর রেসপন্সিবল, এই যে এখন আপনি মুখস্থ করতে পারেন যে বোথ থাকলে এন্ড হবে, সুমন এবং রহিম আছে এখানে প্লুরাল হবে। মুখস্থ করে আপনি পার পেয়ে যাবেন, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু কতদূর যাবেন মুখস্থ করে তার চেয়ে ভালো বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা আরো ভালো হবে। বুঝতে পারলাম তাহলে ব্যাপারটা আমরা কি বলেছি? হ্যাঁ ওকে, দাদা। স্যার ওই যে বললেন না যে সুমন নট দে, সেখানে তো স্যার ইজ হবে অ্যান্সার, তাই না? হ্যাঁ স্যার ওই যে একটু আগে একটা এক্সাম্পল দিলেন না, সুমন নট দে, সেখানে অ্যান্সারটা তো ইজ হবে। হ্যাঁ, এখানে আমি কি বললাম যে সুমন নট দে, জি স্যার, ওটা এখানে ওটা কি বুঝতে পেরেছি। দে কে গুরুত্ব দিয়েছি না সুমনকে গুরুত্ব দিয়েছি বলেন? সুমনকে স্যার, সুমনকে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে সুমনের গুরুত্ব দিলে ইজ হবে। আপনি যদি বলেন দেখে দিয়েছেন তাহলে তো আর হবে। এখন আমি গুরুত্ব দিলাম কাকে? ঠিক আছে স্যার। আমি কি সুমনকে দিলাম নাকি অন্য কাউকে দিলাম বলেন? হ্যালো হ্যালো সুমনকে। হ্যাঁ, সুমনকে দিয়েছি তাই না? এবার ধরেন এই বিষয়গুলো কিন্তু হচ্ছে কমন সেন্স। এই বিষয়গুলো আপনি মুখস্থ করে পার পেতে পারেন, আবার কমন সেন্স ইউজ করে ব্রেনকে ঠান্ডা রেখে অ্যান্সার করতে পারেন। যেমন আমি যদি বলি যে ব্রেড এন্ড বাটার ইজ নাকি আর মাই ফেভারিট ফুড, ইজ হবে না দাদা? কেন ইজ হবে আমার একটু বলেন শুনি। কারণ এখানে ব্রেড এবং বাটার দুইটাই একসাথে খাওয়া আর যায়। হবে একই আর সাথে হবে এই জায়গাটাতে দিলে আপনাদের প্রবলেম। সবাই অডিও রাখেন, অডিও অন করে ক্লাস নেওয়ার চেষ্টা করলাম আমার পক্ষে। ব্রেড আর বাটার সাধারণত আমরা একসাথেই মানে খাই আর কি। আমি যদি বলি যে ভাই আমাদের যে কৃষ্ণ, ঠিক আছে, সে তো বাটারটা এমনিতেই খাইতো, তার কাছে বাটারটা খুব প্রিয় ছিল, আবার সে মনে করেন ধরলাম যে আমি তাকে ফলো করি তাই শুধু বাটার আমার ভালো লাগে এবং শুধু ব্রেডও আমার ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে ব্রেড এন্ড বাটার এই দুইটা খাবার আমার খুব প্রিয় খাবার, তাহলে আর বললে কোনো সমস্যা আছে? না দাদা। কোনো সমস্যা নেই। স্যার কিন্তু নরমালি ব্রেড এন্ড বাটার দিয়ে ইংলিশ ব্রেকফাস্ট বোঝায় না? বলছি দাঁড়ান, বলতে দেন, লেট মি ফিনিশ। ঠিক আছে, কিন্তু নর্মাল সেন্সে কি হয় যে আমরা সাধারণত ব্রেড এবং বাটার আলাদা খাই না। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। ঠিক আছে, তাহলে নর্মাল সেন্সে আপনি যদি বলেন যে ব্রেড এবং বাটার আমরা একত্রে খাই, তাহলে এবার আপনারাই বলেন যে টাইম এন্ড টাইড ওয়েট হবে নাকি ওয়েটস হবে? ওয়েট ফর না, ওয়েট। দেখছেন আপনারা এতক্ষণ ধরে কিন্তু বিজ্ঞ ব্যক্তির ন্যায় নর্মাল সেন্স একটা ওয়ার্ড ইউজ করে ফেলছেন, কিন্তু এখানে কিন্তু আপনি সেই নর্মাল সেন্সটা ইউজ করতে পারলেন না। টাইম এবং টাইড কি কখনো একসাথে বসে থাকে, যে একসাথে থাকতে হবে কোনো কথা আছে আপনার? বলেন তো এবার। না দাদা।
এখানে একটু দাদা এখানে সেন্স কাজ করতে হবে, কোন সেন্সে আমি বলতেছি। সেন্সটা কাজ করবে। এখানে টাইম এবং টাইড কমপ্লিটলি সেপারেট একটা জিনিস, ঠিক আছে? ওকে, এই জন্য আপনি কিন্তু এখানে ওয়েটটা নেবেন, ওয়েটস নিতে হবে না, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে না আপনি বুঝতে চাইছেন এটা, তাহলে আমার কিছু করার নাই, সেক্ষেত্রে আমি আপনার কথা মেনে নিতে বাধ্য অবশ্যই। তো বিষয়টা বুঝতে পারলাম সবাই আমরা কি বলতে চেয়েছি? দাদা অপশনের এই দাদা। দুটোই থেকে তাহলে ওয়েট দিব। অদ্ভুত কথা, অপশনে দুইটা থাকবে কেন? দুইটা এটা কি ধরনের কথাবার্তা? অপশনে অ্যান্সার তো এখানে ওয়েটই হবে, এবং এখন স্যার তো আর বলে নাই যে এখানে স্পেশাল কেস বিবেচনা করতে হবে, তাই না? আমি আপনাকে just বুঝাইলাম ব্যাপারটা, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন? স্যার টাইম এন্ড টাইড এটা বুঝতে পারিনি, একটু আবার বলবেন? ব্যাপারটা হচ্ছে টাইম এন্ড টাইডের ক্ষেত্রে আপনি যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনি চিন্তা করবেন দুটো আলাদা এন্টিটি, সো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান বলবেন। আর যদি আপনি ব্রেড এন্ড বাটারে যান তাহলে একত্রে চিন্তা করে আপনি ইজ বলবেন। টাইম এন্ড টাইডটা প্লুরাল নাম্বার নেই, কারণ হচ্ছে দুটো কানেক্টেড না কোনোভাবে, ঠিক আছে? বাট ব্রেড এন্ড বাটারটা কানেক্টেড, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি ধরতে পারলাম। বাট এটা নিয়ে বলতে গিয়ে আমরা আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে চলে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্রবলেম। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আপনারা এই নিয়মগুলো জানেন, সাবজেক্ট অবস্থানে বসলে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট অবস্থানে বসলে অবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? এগুলো নিয়ে কি বলবো, নতুন করে আলোচনা করার মতো আমাদের কিছুই নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন সবসময়। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে প্রিপোজিশন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন অলওয়েজ, যে প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন দেখেন, এই প্রোনাউনটা অবশ্যই আমরা জানি কি প্রিপোজিশনের পর তার অবজেক্ট বসে, এই কারণে এই প্রিপোজিশনটা অবজেক্ট বসবে, ঠিক আছে? মানে অবজেক্ট প্রোনাউনটাই বসবে, এটা মাথায় রাখতে হবে। প্রিপোজিশনের পর তার অবজেক্ট বসবে, তাই এই প্রোনাউনটাও অবজেক্ট কে নিয়েই সে বসবে, ঠিক আছে? মনে থাকবে জিনিসটা? জি দাদা। আচ্ছা, ঠিক আছে। যেমন আমি যদি বলি, ধরেন যে রহিম কেম, ঠিক আছে, আফটার হিম, এই যে আফটার হি কিন্তু আমি বলি না, ঠিক আছে? আমি আফটার হিমটাই কিন্তু বলেছি, ঠিক আছে? এই আর কিছু না। এখানে একটা কমন এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কি যে বিটুইন, ঠিক আছে, বিটুইন ইউ অ্যান্ড আই, বিটুইন ইউ অ্যান্ড আই। একটু দাঁড়ান ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে ভাই, দেওয়া হবে, দেওয়া হচ্ছে, টেনশন নিয়ে না, পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে 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 ওকে। বিটুইন ইউ অ্যান্ড আই, ঠিক আছে, তোমার এবং আমার মধ্যে, এরকম করে আমরা বলি, কোনো সমস্যা নাই। ইউ এন্ড আই, ঠিক আছে, এরকম দিয়ে আমরা মনে করি কিছু একটা বলি। তো এক্ষেত্রে কি বিটুইন ইউ এন্ড আই হবে নাকি হবে না, বলেন তো বুদ্ধি করে আমাকে। হ্যালো হ্যালো, দাদা ইউ এন্ড আই বা ইউ এন্ড মিও তো বলে। ইউ এন্ড আই হবে না, যেহেতু বিটুইন, এখানে প্রিপোজিশন হচ্ছে বিটুইন, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলেন শুনি। ইউ এন্ড মি। ইউ এন্ড মি হয় না? হ্যাঁ, এখানে আপনাকে মি নিতে হবে, এটা তো একবারে মাথায় রাখবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা মোটামুটি জানেন, এগুলা নিয়ে আসলে মানে আটকানোর মতো কিছু নাই, পারবেন। দাদা আই কখন হবে এরপরে তাহলে? দেখেন, এখানে তো আই হবে না, কারণ এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতেছে, মানে বিটুইন প্রিপোজিশনটা দুইটা অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা জি ঠিক আছে দাদা। আচ্ছা কেন, আচ্ছা। এবারে আমাদের সবচেয়ে একটা প্রবলেম আমরা সবসময় মানে ফেস করি, ঠিক আছে? সেটা হচ্ছে কিরকম, আমি একটু বলি, দেখেন। একটা একটা এক্সাম্পল বানাই, একটা এক্সাম্পল বানালে খুব সহজে আমরা বলতে পারবো, ঠিক আছে? যেমন ধরেন কার্টুনে দেখবেন, বিভিন্ন ধরনের কার্টুনে একটা জিনিস বলে এরকম যে ইটস মি এরকম বলে। এখন এই ইটস মিটা বেসিক্যালি কি, ইটস মিটা বেসিক্যালি হচ্ছে ইট ইজ মি। তো এখানে মনে রাখবেন, যদি অক্সিলারি ভার্বের পরে কোনো প্রোনাউনকে আনতে হয়, সেই প্রোনাউনটা অবজেক্ট ফর্মে হয় না, এটা হয় সাবজেক্ট ফর্মে, ঠিক আছে? তার মানে এটা ইটস মি হবে না, এটা হবে বেসিক্যালি, কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ইট ইজ
আই। তো আরেকটু শুদ্ধ করে বললে ইটস আই হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু ইনফর্মাল ইংলিশে আপনি অহরহই দেখবেন যে ইটস মি ইউজ করতেছে, ঠিক আছে? কিন্তু যখন পরীক্ষার হলে সমস্যা হচ্ছে, আমাকে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, ঠিক আছে, ঘা শুকানোর জন্য। আমার ভয়ঙ্কর রকম ভাবে মাথায় ঘুরতেছে। একটু দাঁড়াও। ও মা, আমি যেভাবে অ্যাক্সিডেন্ট করবো আমি এটা নিয়ে চিন্তাও করিনি, যেটা সত্যি কথা। দাদা আপনি So, কোথায় ব্যথা পাইছেন, পায়ে না হাতে? আমি পায়ে ব্যথা পাইছি, হাঁটুর মানে গোড়ালির উপরে, হাঁটুর নিচে। আর মাসল ছিঁড়ে একদম বেড়ে গেছে, তো সেলাই পড়ছে কয়েকটা। তো এখন মাংসটা হচ্ছে প্রচন্ড রকম ব্যথা করতেছে। দাদা এই অবস্থায় অফিসে গেছেন ছবি দেখে? হ্যাঁ, আমি চিটাং থেকে এসে অফিস করে, আমি আমার ট্রেনিং চলতেছে না, ও কি বলেন। ভাইয়া এত অ্যাক্সিডেন্ট করেন কেন? অ্যাক্সিডেন্ট এটা ভগবান আমাকে ভালোবাসে তাই আমাকে দেয়, ঠিক আছে? না, এটা আপনার ফল্ট। অনেক দাদা সময় আপনি অ্যাক্সিডেন্ট শুধু খালি আপনাকে ভালোবাসে। অ্যাক্সিডেন্টের উপরেই আপনি থাকেন, সাবধানে চলতে পারেন না। প্রচুর অ্যাক্সিডেন্ট করা হয়, এটা অভ্যাস হয়ে গেছে। ভগবানের আশীর্বাদে বেঁচে আছে, এটাই বড় কথা। এখন দেখেন, এখন দেখেন ইটস আই হবে, এটা মাথায় রাখবেন। একইভাবে আরেকটা এক্সাম্পল আমাদের কাছে প্রায় টাইমে আসে, যে ইট ইজ আই, এরপর একটা প্যাস লাগায় দেয়, যে হু ইজ হবে নাকি আর হবে, ঠিক আছে? তারপরে মনে করেন কিছু একটা বলা আছে, এটা নিয়ে আমরা অনেকেই প্রবলেমে পড়ে যাই, ঠিক আছে? যেখানে হু ইজ হবে নাকি হু আর হবে, এটা নিয়ে আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাই। মনে রাখবেন, আপনি যদি কখনো শুধুমাত্র হু ইউজ করেন, আই রিপিট, শুধুমাত্র হু ইউজ করেন, যেমন যেমন ধরেন হু ইজ ডুইং দিস, কে এটা করতেছে, এক্ষেত্রে ইজ হবে, বা আপনি অক্সিলারি ভার্ব মিলে আনবেন। কিন্তু যখন বলতেছি ইট ইজ আই, এখানে হু ইজ, আমি একটু বড় করে দিই এক্সাম্পলটা, তাহলে ভালো বুঝতে ভালো হবে, ঠিক আছে? আমি মনে করেন বললাম যে ইট ইজ আই হু ইজ বা আর, ঠিক আছে, বা এম, ঠিক আছে, হু ইজ বা এম রেসপন্সিবল ফর দিস। এই যে জায়গায় এসে দেখেন, আপনি যদি কনফিউশনে পড়ে যান এখানে কি হু ইজ হবে নাকি এম হবে, তো ফার্স্ট লুকে আপনার কাছে মনে হবে যে এখানে খুব সহজে আমি ইজ ইউজ করতেই পারি, কারণ হু ইজ রেসপন্সিবল ফর দিস, তাই না? কিন্তু এখানে আসলে ইজ হবে না। এখানে ইজ হবে না কারণ হচ্ছে এই ইজ কাকে রেফার করতেছে? আই কে রেফার করতেছে, অ্যাডজেক্টিভ। তাই আই এর সাথে আপনাকে তাল মিলিয়ে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব কি নিতে হবে, এম বসাতে হবে। এখানে ধরে বলছেন যে এখানে বেসিক্যালি হচ্ছে কি হবে, এম হবে, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনার এম হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি যতগুলো নিয়ম আমার মুখস্থ আছে, আমি সবগুলো জাস্ট ওয়ান বাই ওয়ান করে করে আপনাকে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আপনি জাস্ট পড়ে পড়ে এগুলো, একটা নিয়ম, একটা স্টার মার্কে একটা করে নিয়ম থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়িয়ে ফাঁকা জায়গা করে দিই যেন আপনি সহজে বুঝতে পারেন। ওকে, আজকে নেটটা বোধহয় একটু সমস্যা করতেছে, তাই না? মধ্যে মধ্যে একটু করে। জি দাদা আপনার কথা মানে বাইজা বাইজা আছে। স্যার একটা নিয়ম বুঝতে পারিনি স্যার। হ্যাঁ বলেন, কোনটা বুঝতে পারেন নাই বলেন। স্যার ওই যে আপনি মানে ইন্টারনেট ডিসকানেক্ট হয়েছিল তো মাঝখানে, এজন্য মিস করেছি স্যার। ওই যে ইটস মি যেটা বললেন যে ইট ইজ আই হবে, এটা না স্যার মানে মিস করেছি। এটা আপনি একটু দেখে নিন, ভিডিওতে থাকবে তো, তখন দেখে নিন, ঠিক আছে? ওকে, যেমন দেখে নিতে পারবেন, ঠিক আছে? দাদা আপনার কথা বোঝাই যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা এখন শুনতে পাচ্ছেন? এখন স্পষ্ট, এখন ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ, আমি এতক্ষণ তো কথা বলি না, এখন মানে লাস্ট সেকেন্ড আমি চুপ ছিলাম। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা। তাহলে এই যে প্রোনাউনের ঝামেলাগুলো যেগুলো যেগুলো আলোচনা করলাম, বুঝতে পারছেন না? হ্যালো, জি দাদা। আচ্ছা, এবারে একটা জিনিস দেখেন, এই জিনিসটা একটু মজার একটা জিনিস, ঠিক আছে? তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন। সো
আপনারা সবাই জানেন যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি। যেমন আই থেকে হয়ে যায় হচ্ছে আপনার মাই সেলফ, ঠিক আছে, ইউ থেকে হয়ে যায় ইয়োর সেলফ, এগুলো আপনারা কিন্তু মোটামুটি জানেন, এগুলো নিয়ে আমার বলার কিছু নাই। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা বড় বিষয় হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন মেনশন করতে গেলে সে কাকে রিফ্লেক্ট করতেছে। আই রিপিট, রিফ্লেক্সিভ প্রোনাউন কাউকে বাক্যে মেনশন করতে গেলে, ঠিক আছে, কাক উল্লেখ করতে হবে। ওটা উল্লেখ না করলে কিন্তু কোনোভাবেই হবে না। যেমন যেমন আমি মনে করেন বললাম যে, আমি কি বললাম, একটা একটা এক্সাম্পল বলেন। আমি যদি বলি যে হি কিল্ড হিমসেলফ, ঠিক আছে, এই যে এখানে এই হি, একটু দাঁড়ান তো ভাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, লিঙ্ক পাবেন, পাঠানো হচ্ছে, সমস্যা নেই, পেয়ে যাবেন, অনেক স্টুডেন্ট তো পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে ওকে ওকে, না না সমস্যা নেই, ওকে 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 ওকে, সমস্যা নেই, পেয়ে যাবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেমন হি কিল্ড হিমসেলফ, এখানে আপনি যদি বলে বসতেন যে হি কিল্ড হিম, তাহলে এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যেত, কারণ সে নিজেকে খুন করেছে। এখন হিমসেলফ ওয়ার্ডটা আনার জন্য আপনি কিন্তু এই যে এই হি ওয়ার্ডটা কিন্তু আপনাকে আগে আনতে হয়েছে। সেখানে মাথায় রাখতে হবে বাক্যে যখনই আমরা কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ইউজ করতেছি, তখন সে কাকে রিফ্লেক্ট করতেছে, রিফ্লেক্সিভ অর্থাৎ কাকে সে রিফ্লেক্ট করতেছে, ওইটা আপনাকে কিন্তু আনতে হবে। এবং আপনাকে জানতে হবে যে এখানে কার রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হতে পারে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি আই, আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলেন তো একটু? পারবেন সবাই, না পারার কোনো কারণ নেই, বলেন। মাইসেলফ। মাইসেলফ, এটা না পারার কোনো কারণ নাই। আমি যদি বলি ইউ, Myself. বলেন ইয়োর সেলফ হবে। Yourself. হ্যাঁ, এগুলো আপনারা পারেন। শুধুমাত্র মাথায় রাখতে হবে কি, যে আপনার যখন প্লুরাল নাম্বার হয়, যেমন ধরেন দে, দেটা কি হবে বলেন তো বুদ্ধি করে? themselves. Themselves. এটা হয়ে যাবে themselves, ঠিক themselves. আছে? তবে শুধুমাত্র আপনারা অনেকেই যেই ভুলটা করেন সেটা হচ্ছে যে দুইটা বিষয়ে ভুল করেন। একটা হচ্ছে ওয়ান, ঠিক আছে, মনে রাখবেন ওয়ান এর ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কোনটা বেটার বলেন তো? ওয়ান সেলফ, ঠিক আছে। আর চাইলে আপনি হিমসেলফ আনতে পারেন বা হার সেলফ আনতে পারেন যদি দরকার হয়, এটা আমার মতামত, কিন্তু বেস্ট ফিট অ্যান্সারটা হচ্ছে ওয়ান সেলফ, ঠিক আছে। মনে করেন আমি যদি বলি যে ওয়ান শুড কেয়ার ওয়ান সেলফ, ঠিক আছে, নিজেকে কেয়ার করা উচিত। এখন আপনি যদি বলেন যে ভাই আমি হিমসেলফ লিখবো বা লাইক হার সেলফ লিখবো, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তিনটার মধ্যে বেস্ট অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, Oneself. ওয়ান সেলফটা হচ্ছে গিয়ে বেস্ট অ্যান্সার। এটা কখনো ভুল করবো আমরা তাহলে? বলেন তো একটু। না দাদা। এখন আসলে নিয়মের কোনো শেষ নাই, কত নিয়ম আপনি পড়বেন, পড়তে 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 পাগল হয়ে যেতে পারেন। কিন্তু সবচেয়ে বেস্ট আইডিয়াটা হচ্ছে আপনার বুঝে বুঝে জিনিসটাকে হচ্ছে অ্যান্সার করা, ঠিক আছে, মুখস্থ করা যাবে না, ঠিক আছে। আমি মুখস্থ জিনিসটার খুব মানে বিরোধী, ঠিক আছে। আবার বিসিএস এ দেখবেন, যদি এটা আমাদের ব্যাংকের কোচিং, বিসিএস এ দেখবেন মধ্যে মধ্যে কিছু প্রশ্ন দেয় যে এটা কোন ধরনের প্রোনাউন, ঠিক আছে, এবং বিসিএস এ কোন ধরনের প্রোনাউন, এই আলোচনাতে সব প্রোনাউন মোটামুটি সবাই পারে। একটা প্রোনাউন নিয়ে খুব বেশি প্রশ্ন হয়, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ, এইটা থেকে বিসিএস এ প্রচুর বেশ কয়েকবার বা বিভিন্ন প্রশ্ন দেখি ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? যেমন ধরেন ডেমনস্ট্রেটিভ মানে কি, যার কাজ হচ্ছে গিয়ে আপনার ডেমনস্ট্রেট করা অর্থাৎ প্রদর্শন করা, ঠিক
ঠিক আছে, বা কোনো কিছুকে ইন্ডিকেট করা। ওকে, তো এই প্রোনাউন গুলো কোনগুলো একটু দেখে রাখি আমরা, ঠিক আছে। যেমন ধরেন দি, তারপরে দ্যাট, তারপরে হচ্ছে আপনার দেস, দোজ, ইট, সো, ঠিক আছে। এই যে এই ধরনের গুলোকে আপনার ইউজ করা হয়। ইট, সো, তারপর হচ্ছে দ্য সেম, এটাও কিন্তু এক প্রকার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল, ঠিক আছে। তারপর সো, তারপর হচ্ছে সাচ, ঠিক আছে, এরকম অনেক অনেকগুলো আছে। তো এখান থেকে দেখবেন যে প্রায় টাইমে কিন্তু প্রশ্ন আসে যে টেল মি হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দিস, বা হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। আমাদের যত সম্ভব মনে হয়, আমি একবার দেখেছিলাম 38তম বিসিএসসি বোধহয় আপনার এরকম একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোনটা এই ধরনের প্রোনাউন, এই জিনিসটা আমাদের একটু দেখান, ঠিক আছে। আচ্ছা, গেল। এবারে আমি একটু বলি, এটার সাথে কম্প্যারিজনে গেলে আমরা এক ধরনের প্রোনাউন পাই। সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে যেমন মাই কার ইজ মোর বিউটিফুল দেন দেন ইয়োর কার। এখন একটা জিনিস দেখেন, এখানে ইয়োর কার শব্দটা রাইট, কোনো সমস্যা নাই, এটা রাইট, ভুল নাই, ঠিক আছে। বাট যদি আপনি চেয়ে থাকেন, আই রিপিট, যদি আপনি চেয়ে থাকেন যে এই ইয়োর কারটাকে আপনি রিপ্লেস করবেন, ইউ ক্যান অলসো রিপ্লেস ইট। আপনি এটাকে লিখতে পারেন শুধু ইয়ার্স। এটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে মাই কার ইজ মোর বিউটিফুল দ্যান ইয়োর কার, বা ইয়ার্স বলতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এখানে ধরে নেওয়া হবে যেহেতু আপনি কম্পেয়ার করবেন, সো আপনি অবশ্যই জাতীয় কোনো কিছুর মধ্যেই কম্পেয়ার করবেন, তার বাইরে আপনি কম্পেয়ার করবেন না। আপনি কখনো বলবেন না যে আমার গাড়িটা অনেক বেশি সুন্দর তোমার তোমার বাড়ির চাইতে, এটা আপনি কখনো বলবেন না। যেহেতু আপনি ইকুয়াল জিনিস কম্পেয়ার করবেন, তাই এটা দেখেই বুঝতে পারতেছি যে আমার গাড়িটা নিশ্চয়ই অন্য কারো গাড়ির চেয়ে বেশি সুন্দর হবে। সো অন্য কারো গাড়ি থেকে তোমার গাড়ি ইয়োর কার বলতে পারেন, আবার চাইলে ইয়োরসও বলতে পারেন। দুইটাই হচ্ছে গিয়ে রাইট, মনে থাকবে। দাদা, আরেকবার একটু হ্যাঁ, বলেন। দাদা ওই যে আমি কয়েকটা সময় এক্সাম্পল দেয় না যে মাই কার ইজ মোর বিউটিফুল দেন দ্যাট অফ ইয়োর্স, তখন তাহলে কেন ব্যবহার করে না যদি না, আমরা দ্যাট অফ সরাসরি ইয়োর্স না, একটু ভুল করে ফেলেছেন, মানে আপনি এক্সাম্পলটা ভুল দিয়েছেন। ব্যাপারটা বলি শুনেন। ব্যাপারটা হচ্ছে ধরেন আচ্ছা, এটা আমি বলবো, আমি একটু ওয়াশরুম থেকে আসবো আগে, ঠিক আছে, একটু দাঁড়ান ভাই। আমি খুব বিপদে আছি ভাই, যে ভাই হাঁটতে পারি না, সারাদিন এই এই ইয়েতে ভর দিয়ে হাঁটতে হয়, খুব কষ্ট হচ্ছে। একটু দাঁড়ান, আপনারা একটু বসেন, আমি একটু 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 বসে আছি। ও মা, একটু খান। ও মারে মা, একটু বসেন, হ্যাঁ আমি just একটু, আমি এটাকে দিচ্ছি এক্সাম্পল। ও মা, মারে।
শুনতে পারছেন আমাকে? ক্লিয়ার। জি দাদা শোনা যাচ্ছে। আমাদের কিন্তু এখানে ফ্যাসিলিটি ভালো জানেন, থাকার জন্য আলাদা রুম দেয়, অ্যাটাচ বাথরুম দেয়, ঠিক আছে, 5 বেলা খাবার দেয়, ইভেন একজন ডাক্তার থাকেন সার্বক্ষণিক ভাবে, যে কোনো সময় আপনার যেন হেল্প লাগলে আপনি হেল্পটা পান, সবকিছুই কিন্তু দেয়, ঠিক আছে। কিন্তু তারপরেও ধরেন একা থাকাটা তো আসলে ধরেন যে একটু কষ্টকর লাগে, ঠিক আছে। এই হলো গিয়ে অবস্থা। কি যেন বলছিলাম, আচ্ছা আপনার জন্য কি বললেন, দ্যাট আর দোজ নিয়ে মনে হয় বলছিলেন, তাই না? হ্যাঁ, দ্যাট অফ ইয়ার্স। দ্যাট অফ ইয়ার্স বলছে। হ্যাঁ, দ্যাট অফ ইয়োর্সটাও আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে দ্যাট অফ ইয়োর্স এর যে ব্যাপারটা আছে, দাদা আপনি এখন হ্যাঁ কি বললেন বুঝি নাই ভাইয়া, বলেন। হ্যালো, আমাকে শুনতে পারছেন সবাই? জি জি দাদা দাদা শোনা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আমি যদি বলি দা ইনকাম অফ সুমন ইজ হায়ার দেন দা ইনকাম অফ রহিম। এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন বলতেছি যে সুমন ভাইয়ের ইনকামটা হইতেছে কার চেয়ে বেশি, রহিম ভাইয়ের ইনকামের চাইতে, এখানে আমি কখনো বলতে পারবো না যে সুমন ভাইয়ের ইনকামটা হচ্ছে রহিম ভাইয়ের অন্য কিছুর চাইতে বেশি, কারণ তুলনা করতে হয় সমজাতীয়। তো এখন ব্যাপারটা হচ্ছে বাংলায় যখন আমরা বলি যে যা ইনকাম, সুমন ভাইয়ের ইনকামটা হচ্ছে রহিম ভাইয়ের ইনকামের চাইতে বেশি, এটা বলতে পারেন। আবার রহিম ভাইয়ের টার চাইতে বেশি বলতে পারেন। এই টার ওয়ার্ডটা দিয়ে আপনি মূলত বোঝাচ্ছেন দা ইনকাম অফ রহিম, ঠিক আছে। তো এই টা দিয়ে দা ইনকাম অফ বোঝাচ্ছেন। তো এই জায়গাতে এসে আপনি চাইলে যেটা করতে পারেন, দা ইনকাম অফ রহিম না লিখে, একটু দাঁড়ান আমি একটু কপি করে নিচ্ছি। এই জায়গাতে এসে আপনি চাইলে কি করতে পারেন, লিখতে পারেন দা ইনকাম অফ না লিখে দাদা কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না, জোড়া আপনি যাচ্ছে। লিখতে পারেন হচ্ছে এই যে দেন দ্যাট অফ। বুঝতে পারলাম আমরা এটা? দাদা তাহলে যদি আমি মাই কার না বলে দ্য কার অফ মাইন বলি, তখন আমি দ্যাট অফটা ইউজ করব। আমি না, ব্যাপারটা ওরকম না। কার অফ মাইন, দ্যাট অফ মাই কার যদি বলতে হয় সেক্ষেত্রে বলবেন। আপনি শুধুমাত্র যদি বলেন যে, আমি যদি মনে করেন বলি যে ইয়োর কার ইজ মোর বিউটিফুল দেন মাই কার, এখানে আপনি মাই কারকে চাইলে শুধুমাত্র মাইন লিখতে পারেন, মানে রিফ্লেক্স করে লিখতে পারেন, কি বলে শর্ট ফর্মে নিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু দ্য কার অফ মাইন বলার তো কোনো প্রয়োজন আমাদের নাই, ঠিক আছে, এখানে কেন বলবো আমি, তাই না? বুঝতে পেরেছেন? হ্যালো, এটা কি তাহলে নাউন আর প্রোনাউনের জন্য? হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে বিগিনিং এ একটু ভুল লিখছি, দাঁড়ান, বিগিনিং এর স্ট্রাকচারটা কি। বিগিনিং আমি বলেছি দা ইনকাম অফ সুমন, তাহলে শেষে আমি বলবো দা ইনকাম অফ রহিম, শর্টকাট করে বলতে পারি দ্যাট অফ রহিম, কোনো সমস্যা নাই। কিন্তু শুরুতে বলেছি ইয়োর কার, তাহলে পরে আমি লিখবো মাই কার অথবা মাইন। কিন্তু আমি যদি বলি যে সুমনস ইনকাম ইজ হায়ার দেন, আমার সঙ্গে আমি বলতেছি যে লিঙ্ক পাঠাচ্ছি, মাথা গরম করে ফেলে, রহিমস কার ইনকাম, এই ক্ষেত্রে আপনি চাইলে পারেন শুধু রহিমস লিখতে। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি দ্যাট অফ রহিম লিখবো, তাহলে তো হবে না, কারণ আমি তো প্রথমে ভাই দা ইনকাম অফ সুমন বলি নাই, আমি কি বলেছি? হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমি যদি ইনকাম অফ দিয়ে স্টার্ট করি তাহলে হচ্ছে দ্যাট অফ, আর যদি ডাইরেক্টলি বলি সুমনস ইনকাম। হ্যাঁ, এখন ক্লিয়ার দাদা। তাহলে আপনি দ্যাট অফ ইনকাম না বলে তখন আপনি শুধু সুমনস এই রহিমস বললেও সুমনস বা রহিমস কারেক্ট যেটা ধরে নেওয়া বলবো। হবে। ঠিক আছে? মানে বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? স্যার জি তুলনার দাদা। ক্ষেত্রে হ্যাঁ, সেন্টেন্সের বলেন। শুরুতে স্ট্রাকচারটা
স্যার তুলনা করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে স্ট্রাকচারটা যেরকম থাকবে, তুলনার হ্যাঁ, মানে দেনের হ্যাঁ, পরে হ্যাঁ। সেই স্ট্রাকচারটা আমাদের মেনটেন করতে হবে। ওইটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে অ্যান্সারটা করবেন। এবং যদি বলেন দুই ধরনের answer দেওয়া আছে তাহলে কি করবেন, সেক্ষেত্রেও আমার সাজেশন হচ্ছে যে যেটাই আমার অ্যান্সার দেওয়া থাক না কেন, আমি হচ্ছে সেন্টেন্সের শুরুতে আমার যেটা আছে আমি ওইটাই হচ্ছে গিয়ে আপনার ইউজ করব। ঠিক আছে, বুঝতে ওকে পেরেছেন? স্যার। ওকে, গেল। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছি আমরা সবাই? হ্যালো, জি দাদা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন কি, দ্যাট অফ ভার্সেস হচ্ছে দোজ অফ, এই পার্থক্যটা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, দেখেন যে দ্যাট ভার্সেস দোজ অফ। এখন আমি যদি বলি দা রোড অফ ঢাকা, সরি, দা রোড অফ ঢাকা ইজ ওয়াইডার, এগুলো বিভিন্ন এক্সাম থেকে নেওয়া প্রশ্নের এক্সাম্পল আর কি। ঠিক আছে, ওই আমি করতাম কি, যখন কিছু পড়তাম, আমার একটা বদ অভ্যাস ছিল, আমি যখন পড়ি তখন করি কি, ওইটার সাথে রিলেটেড একটা এক্সাম্পল মুখস্থ করে ফেলি, যেটার সাথে এই এক্সাম্পলটা দিয়ে আমার চলে যাবে। ঠিক আছে, সো দ্য রোড অফ ঢাকা ইজ ওয়াইডার দেন দ্য রোড অফ কুমিল্লা। ধরে নিলাম যে ঢাকায় একটা রোড আছে, কোনো সমস্যা নাই, এই জায়গাতে ওইটা ওয়াইডার কিসের চাইতে, কুমিল্লাতেও একটা রোড তার চাইতে। সো এই যে দ্য রোড অফ কুমিল্লা বলছেন, আপনি চাইলে এটা বলতে পারতেন যে দ্যাট অফ কুমিল্লা। দোজ কুমিল্লা। এখন এখানে ভুলটা কোথায় হবে, কারণ হচ্ছে এই জায়গাতে এসে আপনি দোজ অফ কুমিল্লা বললে হবে না, এখানে বলতে হবে হচ্ছে দ্যাট অফ That of কুমিল্লা। কেন কুমিল্লা। বলতে হবে, কারণ একটা। কিন্তু রোড যদি বলেছে। আপনার এই একই প্রশ্ন, হ্যাঁ, যদি আপনার ওই একই প্রশ্ন রোডস বলতো, দ্য রোডস অফ ঢাকা, সেক্ষেত্রে কিন্তু আবার দ্যাট অফ ঢাকা নিত না, সেক্ষেত্রে Road. কিন্তু দোজ অফ নিত। কারণ দ্যাট এর প্লুরাল ফর্ম হিসেবে এখানে আপনি দোজ আনতে বাধ্য। মাথায় ঢুকছে ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে অফ আসবে তাও কিন্তু ফিক্সড না, এখানে অফ আসতেই হবে তা কিন্তু ফিক্স না। যদি এমন হতো আগের অফ ছিল না, আগে ছিল ইন, তাহলে পরেরটা তো কিন্তু ইন আসবে। যেহেতু আগে প্রিপোজিশনটা অফ দিয়ে আনতে হয়েছে, তাই পরেরটাকেও অফ দিয়ে আনতে হয়েছে, এটাও মাথায় রাখবেন দয়া করে। মনে থাকবে জিনিসটা সবার? হ্যালো, জি দাদা, খেয়াল রাখ। জি স্যার, মানে ওইখানে ডোজ অফ না হয়ে ডোজ ইন হতো তখন। হ্যাঁ, প্রোনাউনে গিয়ে আপনারা আরেকটা ভুল করেন, সেটা কি, সেটা হচ্ছে এনি ভার্সেস অ্যানাদার। হ্যাঁ, তো এনি অ্যানাদার নিয়ে একটু দাঁড়ান, ছেলেমেয়েরা মাথা খেয়ে ফেলতেছে। ঠিক আছে, আরে ভাই 18 তারিখে ক্লাস, তুই 18 তারিখে তো ক্লাস শুরু হইলেই তো হইলো, তাই না? এত টেনশন করার কি আছে? আমি ছেলে মেয়েদের এটা বুঝতে পারি না। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন হইতেছে যে কি বলে, এনি অ্যানাদার, এগুলো নিয়ে আমাদের অনেকেরই একটা প্রবলেম হয়ে যায়, যদিও আসলে ডিরেক্টলি প্রোনাউনের লেকচারের সাথে এগুলো কানেক্টেড না, তারপরে আলোচনা বলতে গেলে করতে হয়। ঠিক আছে, এগুলো মুখস্থ করবেন না, এগুলো হচ্ছে কমন সেন্স দিয়ে শিখবেন। দেখেন, আপনি দেখবেন যে সবাই কিন্তু একটা প্রিমেড লেকচার শিট নিয়ে বসে, আমি কখনো বসি না। কারণ কি, আমার সেন্সে যেইটুকু সাপোর্ট দিবে আপনাদের লেকচার ডেলিভারি করার জন্য, আমি ওইটুকুই দিব, কারণ ওইটুকু আমি মাথায় রাখি এবং ওইটুকু দিয়ে আমি চলি। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, হতে পারে কয়েকটা জিনিস আমার হয়তো ডেলিভারি করার সময় মনে নাই বা কোনো কারণে হারা যেতে পারে। ঠিক আছে, ওটা অনেক ক্ষেত্রে হতে পারে। তো এনি অ্যানাদার একটা জিনিস বলি আপনাকে, ধরেন এনি অ্যানাদার নিয়ে আলোচনা করতে অনেকগুলো জিনিস আলোচনা করতে হবে, একটু বলি। দেখেন, মনে করেন আপনি একটা দোকানে গেছেন, আপনাদেরকে পড়াইছিলাম ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, আদার, এগুলো পড়ানো হয়েছিল আপনাদেরকে? না দাদা। আচ্ছা, পড়ানো হয় না, ওকে পড়াচ্ছি। ধরেন আপনি একটা দোকানে গেছেন, ঠিক আছে, দোকানে গিয়ে বললেন যে ঠিক আছে আমাকে কি দেন, আমাকে হচ্ছে একটা কলম দেন। তো এই বিষয়গুলো নিয়ে আর্টিকেলের সাথে কানেক্টেড করে পড়াতে হয়। ঠিক আছে, তো আপনি দেখেন আর্টিকেল গুলো কয় প্রকারের হয়, আর্টিকেল গুলো সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো, এই যেমন ধরেন এ এন এগুলা, আর ডেফিনিট কোনটা, যেমন ধরেন দা। তো সাধারণত
এই এ এন দা, সরি এ এন এগুলো বোঝায় মিনিংটা হচ্ছে একটা, আর দা বোঝায় সাধারণত টা বোঝায়। অ্যাপার্ট ফ্রম দিস অনেক কিছু আপনাকে বুঝতে পারে, সেটা কোনো বিষয় না, ঠিক আছে। এখন ধরেন আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন যে ভাই একটা কাজ করেন তো, আমাকে একটা কলম দেন, ঠিক আছে। তার দোকানে গিয়ে বললেন আমাকে একটা কলম দেন, কিরকম বললেন, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দেন। এই যখন আপনি প্রথমে ইউজ করবেন এ পেন, ব্যাপারটা হচ্ছে কি ভাই, প্রশ্নকে আপনি চাইলে পেঁচাইতে পেঁচাইতে লেজে গোবরে মিলাইয়া অনেক দূর নিতে পারেন, আলোচনা শেষ হয় না। কিন্তু নিয়ম শিখতে গেলে ওই অবস্থাটা হয়, আর নিয়ম না শিখে আপনি যদি একদম ভিতর থেকে জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করেন, এটা হচ্ছে খুব ইফেক্টিভ। যেমন আপনি বললেন কি গিভ মি এ পেন, যখন আপনি দোকানদারের কাছে একটা কলম চাইলেন, আপনি কোনোভাবেই বলতে পারবেন না গিভ মি অ্যানাদার পেন, আপনাকে বলতে হবে গিভ মি এ পেন। মনে করেন আপনাকে একটা শূন্যস্থান পূরণ দিচ্ছে, ঠিক আছে, কি প্রশ্ন দিচ্ছে, গিভ মি ড্যাশ পেন। এখন মনে করেন আহ এখন মনে করেন আমি যদি বলি যে এই শূন্যস্থানে কি কি বসতে পারে, এ বসতে পারে নাকি অ্যানাদার বসতে পারে নাকি আদার বসতে পারে নাকি দা আদার বসতে পারে, বলেন তো একটু। নিপা এ ম্যাডাম বলেন তো বলবো। একটু। নিপা ম্যাডাম তো আমাদের পুরাতন ব্যাচের স্টুডেন্ট, আমি জানি, আমাদের ইক্লেকটিকের স্টুডেন্ট, বলেন। হ্যালো 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 Give me a pen, Pen, pen. দাদা. এই শান্তনা নিপা আপনি কোথায়, ওর রেসপন্স করেন না কেন? কি ভাই জিজ্ঞেস করে রেসপন্স করেন না কেন? দেখছেন কি অবস্থা ছিল মেয়েদের। শান্তনা নিপা শুনতে পাচ্ছেন? আচ্ছা ওকে তাহলে পার্মানেন্টলি ব্লক রাখি, ও যেহেতু রেসপন্স করতে চাচ্ছে না তাই ওকে ব্লক করে দিলাম, ঠিক আছে, ও যেন পরে রেসপন্স না করতে পারে। হ্যাঁ এই যে দিলাম, না থাক ব্লক না করে পরে রাগ করবে আবার। এই যে এখন প্রশ্ন করেছে এখন আর রেসপন্স করবে না, দেখছেন অনেক চালাক সবাই। নেট প্রবলেম হয়তো। না না নেট প্রবলেম না, এটা আমার দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, 99% কেস হবে এরপরে এসে বলবো যে ভাই আমি নেটে ছিলাম না, ঠিক আছে। ওকে, তো এখন তো প্রশ্ন দিল যে গিভ মি ড্যাশ পেন, এখন প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কোনটা হবে, এ হবে নাকি অ্যানাদার হবে, আদার হবে নাকি দা আদার হবে। এখন ব্যাপারটা কি, আমি আপনাকে মুখস্থ করতে পারি, মুখস্থ করে না বেশি দূর যাওয়া যায় না, জিনিসগুলোকে পোট্রে করতে হয় নিজের মনের ভিতরে যে কিছু আসলে কি হয়েছে দেখি। আপনি দোকানে গেলেন, গিয়ে বললেন ভাই আমাকে একটা কলম দেন তো, আপনি নির্দিষ্ট করে বলেন নাই যে কোন কলমটা দিবেন, এই যে আমি লিখলাম ইনডেফিনিট, অনির্দিষ্ট করে গিভ মি এ পেন, ঠিক আছে। তো তার কাছে আমি ধরে নিলাম দোকানদারের কাছে মোট কলম আছে কয়টা, মোট কলম আছে মনে করেন যে 10টা কলম আছে। তো সে তো আপনাকে এখান থেকে একটা কলম দেখাবে, ওটা দেখে আপনার ভালো লাগে না, আপনি বললেন ধুর ভাই কি কলম দিয়েছেন ভালো লাগে না, আপনি কিন্তু তখন আর বলবেন না যে গিভ মি এ পেন, আপনি কোনোভাবেই বলবেন না আমাকে একটা কলম দাও, আপনি প্রথমবারই বলবেন যে আমাকে একটা কলম দাও। এরপর যখন এই কলমটা ভালো লাগবে না তখন আপনি বলবেন ধুর ভাই কি কলম দিয়েছেন ভালো লাগে না, আরেকটা কলম দেন, আর একটা কলম দেন। এই আরেকটা বলার জন্য আপনাকে আনতে হবে গিভ মি অ্যানাদার পেন। এই যে এখানে গিয়েও কিন্তু আপনি নির্দিষ্ট করে বলেন নাই যে কোন কলমটা আমার লাগবে, আপনি কিন্তু বলেন নাই। তার মানে আপনি অ্যানাদার তখনই ইউজ করতে পারবেন যখন আপনি কি ইউজ করছেন বলেন তো, বুদ্ধি করে শুনি একটু। দ্বিতীয়বার আবার যদি বলি তখন। হ্যাঁ দাদা দ্বিতীয়বার যদি আবার বলি Indefinite আমার হ্যাঁ, তার ইনডিফিনিট। মানে অ্যানাদার ইউজ করতে গেলে আপনাকে এ আনতে হবে নাকি? সরি দাদা বুঝি নাই, এ আনতে হবে। অ্যানাদার ইউজ করতে গেলে আপনাকে এ আগে আনতে হবে, না আনলে কি পারবেন? না দাদা পারবো না। হ্যাঁ, সো এই জিনিসটা মাথায় রাখবেন যে অ্যানাদারের আবির্ভাব তখনই ঘটবে যখন এ আছে, তাই ধুম করে এখানে অ্যানাদার বসানো যাবে না এবং কনফিউজড হওয়া যাবে না। আপনি নিয়ম মুখস্থ করতে পারেন কিন্তু সিকোয়েন্স ধরে আসলে আপনি এটা এমনিতেই পারবেন। এখন মনে করেন বললো, কালার এখন মনে করেন যদি রেড কালার হোয়াইট কালার, যে মানে কোন ধরনের কলম, একটা লাল কলম নীল কলম, তখনও তো। আরে ভাই আপনি এবার পেঁচে গুছে লাল কলম নীল কলমে গেছেন কেন, কলমের মধ্যেই থাকেন, এখন কি আমি এবার কালার দিয়ে ব্যাখ্যা করবো এগুলো? ঠিক আছে দাদা। কি বলতেছেন? এখন মনে করেন এই সেকেন্ড স্টেজে এসে সে আপনাকে একটা কলম দিছে, আপনার ভাল লাগে না, তা আপনি বলে ধুর ভাই আপনি আমার কি সব কলম দেন ভাল লাগে না, গিভ মি আদার পেন্স, অন্যান্য কলম গুলো দেন তো দেখি।
এইখানেও কিন্তু আপনি তাকে নির্দিষ্ট করে দেন নাই। তো তার কাছে কিন্তু এখনো কলম আছে 8টা, কারণ সে অলরেডি 2টা কলম দেখিয়েছে। এবার সেও বিরক্ত হয়ে সে আপনাকে 7টা কলম দেখায় দিল, দেখেন আপনার যাবার লাগে, নিলে নেন, না নিলে না নেন। তার মানে আদার বলতে গেলে আপনাকে এ এবং অ্যানাদার পার হয়ে আসতে হবে। এইবার খুকু চোখ মেলবে। এখন আপনি অলরেডি 9টা কলম দেখেছেন। এবার খেয়াল করে দেখেন, যিনি কলম বিক্রি করছে তার কাছে কিন্তু কলম আছে আর একটা। আই রিপিট, তার কাছে কলম আছে একটা, কারণ সে 9টা কলম দেখিয়েছে। এবার খুব বিরক্তি নিয়ে বলতে পারেন, ধুর আপনি কলম দিতে ভালো লাগে না এগুলো একটাও, গিভ মি দা আদার পেন, আমাকে ওই রিমেইনিং সেই কলমটা দেন। রিমেইনিং এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ডেফিনিট। এই 10 নম্বর কলম। তার মানে দা আদার বললে এইটা হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এবার আপনি বুদ্ধি করে বলেন, গিভ মি ড্যাশ পেন, এখানে কোনটা কারেক্ট অ্যান্সার নেবেন? দাদা এটা কি লাস্টের কথাটা বলতেছেন, গিভ মি ড্যাশ পেন? বুঝিনি কথাটা কি বললেন। রিমেইনিং এর সময় কি কোশ্চেনটা জিজ্ঞেস করছেন যে আমি লাস্টের যে কলমটা নিব তখনই কি জিজ্ঞেস করছেন যে গিভ মি ড্যাশ পেন কোনটা হবে? হ্যাঁ, এখন আপনি বলবেন, এই 4টা আলোচনা বুঝার পর এখন বলবেন যে কোনটা অ্যান্সার হওয়া উচিত এখানে। গিভ মি দা আদার পেন। কেন, আমি কি বলছি যে গিভ মি দা আদার তাহলে তো হতে পারে। আধার বাদে বাকি তিনটাই হয়। না, এখানে ঠান্ডা মাথায় বুঝতে হবে, নির্ভর করে এটা। এখানে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে দা আদারের অস্তিত্ব তখনই আসবে যখন এ, অ্যানাদার, আদার এগুলা সব ক্লিয়ার হয়েছে। আপনি কথা নাই বার্তা নাই গিভ মি দা আদার পেন বললে কিন্তু হবে না। হবে না দাদা, হবে না। তো এখানে 100% সলিড অ্যান্সার হতে পারে গিভ মি এ পেন, এটা নিয়ে ডিবেট নাই, ঠিক আছে? ওকে, এখন প্রশ্নকর্তা যদি বলে যে না, গিভ মি অ্যানাদার পেন আমি রাইট নেব, গিভ মি দা আদার পেন কমন আমি রাইট নেব, সেই ক্ষেত্রে আমার কিছু বলার নাই। কিন্তু আমার প্রিয় উত্তর হচ্ছে এখানে আমি এ নিব। মনে থাকবে জিনিসটা? জি দাদা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে যদি এমন হয় যে তৃতীয় পর্যায়ে আপনাকে 7টা কলম না দেখায় 6টা কলম দেখায়, তাহলে এখানে আপনাকে এমন হতে পারে যে 2টা কলম দেখাইছে, সেক্ষেত্রে গিভ মি আদার পেন্সও হইতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই গল্পটা একটু মাথায় রাখেন যে প্রথমে এ, তারপরে অ্যানাদার, তারপরে আদার প্লাস প্লুরাল ফ্রম, তারপর হচ্ছে দা আদার। ওকে, দা আদারের পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন ছিল এনিতে গিয়ে, ঠিক আছে? এই এনিতে গিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি যদি বলি যে আই অ্যাম টলার দেন, আমি লম্বা, আই এম টলার দেন এনি বয় ইন দ্য ক্লাস, এখানে ভুল কোথায়? ভুলটা হচ্ছে এনি বয় মানে হলো যে কোনো বালক, আমি এই ক্লাসের যে কোনো বালকের চেয়ে লম্বা। এই কথাটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ হচ্ছে এনি বয় ইন দ্য ক্লাস মানে হচ্ছে এটার মধ্যে আমিও ইনক্লুডেড। সো এখন আমি তো ইনক্লুডেড না, মনে করেন আমি ক্লাস 5-এ পড়ি, তাই আমি পরে বললাম যে ভাই ক্লাস 5-এর যে কোনো বালকের চেয়ে আমি লম্বা, এটা ভুল। আমাকে বলতে হবে যে আমি ক্লাস 5-এর অন্য যে কোনো বালকের চেয়ে লম্বা। সো এই জন্য আপনাকে বাদ দিয়ে চিন্তা করার জন্য এখানে এই এনি বয় ওয়ার্ডটা আনা যাবে না, আপনাকে আনতে হবে কি এনি আদার বয়। মনে থাকবে জিনিসটা, অন্য যে কোনো বালক। বুঝতে পারছি? আমি ছাড়া মানে অন্য হ্যাঁ, আমি ব্যতীত অন্য যে কোনো বালকের চেয়ে আমি লম্বা। কারণ আমি যদি বলি যে আমি এই ক্লাসের যে কোনো বালকের চেয়ে লম্বা, তা যে কোনো বালক বানাতে পারে, আমিও এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেলাম, তাই না? বুঝতে পারছি? ওকে, তাহলে আমি যদি বলি তা আমি আর কি বলবো, বলতে পারবেন, এগুলোর এক্সাম্পল টেক্সাম্পল দিতে হবে না আশা করি, ঠিক আছে? তো আজকে মোটামুটি ক্লাস এখানে শেষ করি মোটামুটি। দাদা আজকে থেকে কি আমাদের ওই যে পরীক্ষাটা হবে গ্রামারের উপরে? হ্যাঁ হ্যাঁ, গ্রামারের পরীক্ষা আজকে থেকে শুরু হয়ে যাবে আবার, ঠিক আছে? দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, আপু শুনছি। আচ্ছা, মানে হচ্ছে ক্লিফস্টোফেলে দেওয়া লাইট ভার্বের পরে
জেরান্ড আর ইনফিনিটিভ দুটাই হয়। হুম, তো আমার যদি অপশনে দুটাই থাকে আনসার, হুম। যে কোনো হুম। একটাই কি কারেক্ট হওয়ার কথা না, নাকি মানে এখানে কিছু আছে? আমি সেন্টেন্সটাকে বলবো। এখানে বিষয়টা হচ্ছে আমাদের ক্লিপস্টোফেলের যেই লিস্ট থাকে, আমরা যদি লিস্ট অফ দ্য ওয়ার্ডের দিকে যাই, যেমন ধরেন আপনার, দাঁড়ান আমি যেমন ধরেন যদি বলি যে, যেমন ধরেন এগ্রি, আচ্ছা না লিখি বলি, এগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আক্স, ঠিক আছে, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, এরকম আছে যেগুলোর পর ইনফিনিটিভ হয়। তারপর যেমন কি, যেমন ধরেন এডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনে, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, এগুলোর পরে আইএনজি হয়। আবার যেমন ধরেন কিছুর পরে আছে কি ইনফিনিটিভ হয়, কিছুর পরে আছে কি ইনফিনিটিভ এবং জিরান্ড দুইটাই হয়, মিনিং চেঞ্জ হয় আবার মিনিং চেঞ্জ হয় না। এখন যদি প্রশ্ন আছে যেমন লাভ, লাইক, এগুলোর পরে ইনফিনিটিভও হতে পারে আবার জিরান্ডও হতে পারে, কিন্তু আপনি যদি একটু মন দিয়ে পড়েন আপনি দেখবেন ওখানে বলা আছে মিনিং ডাজ নট চেঞ্জ হিয়ার, অর্থাৎ মিনিংটা কিন্তু এখানে চেঞ্জ হয় না। সো এই ক্ষেত্রে দুইটাই উত্তর হিসেবে নিতে পারবেন, কিন্তু তিনটা ওয়ার্ড আছে দেখবেন, একটা হচ্ছে স্টপ, তারপরে হচ্ছে রিমেম্বার, তারপর একটা কি ফরগেট মনে হয়। এই তিনটার ক্ষেত্রে কিন্তু যদি আইএনজি ইউজ করেন তাহলে এক রকমের মিনিং, আর একটা হচ্ছে কি বলে, যদি ইনফিনিটিভ ইউজ করেন তাহলে কিন্তু আরেক রকমের মিনিং। কিরকম মিনিং আমি একটু ক্লিয়ার করে দিই। সো লাভ লাইকে সেম থাকে, কোনো পার্থক্য নেই। যেমন হি স্টপড স্মোকিং, এটার মিনিং কি বলেন তো বুদ্ধি করে? সে ধূমপান বন্ধ করে দিল। সে ধূমপান বন্ধ করলো, ঠিক আছে, মানে দ্যাট মিনস এটা মিনিংটা হচ্ছে এরকম যে ধূমপান করতো, হঠাৎ করে বন্ধ করেছে। হি কুইট, সে কুইট করলো, বা হি লেফট বলতে পারেন, দা হ্যাবিট অফ স্মোকিং, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি হি স্টপড টু স্মোক, এর মিনিং কি বলেন তো একটু? হ্যালো, দাদা, স্টপ এইটা করতে যাচ্ছিল, মানে ওই হ্যাবিটটা সে গ্রো করে নাই, এরকম এটা কিছু। এটা 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 বাংলাদেশে অধিকাংশ ছেলে মেয়ে স্মোক ভুল করার করে। জন্য থামছে। হ্যাঁ, স্মোক করে থামছে মানে কি বলেন তো একটু, আর ক্লিয়ার করে বলেন, পারবেন বলেন? কোথাও যাচ্ছিল বা কোনো কাজে ব্যস্ত ছিল, He সেইটা was, থেকে হ্যাঁ, বিরতি এই যে নেছে। একজন পেয়েছে, গুড। He was doing something else. I repeat, he was doing something else. সে অন্য কিছু করছিল, বাট ওইটা করাটা উনি থামিয়েছেন। ধরেন হি ওয়াজ ড্রাইভিং, হঠাৎ করে এই গাড়িটা থামাইছে, আপনি বললেন ভাইয়া গাড়ি থামালেন কেন? আমি বললাম যে ইয়েস আই স্টপড, আমি থামলাম বা থামাইলাম, যেটাই বলেন। কেন থামলাম ভাই? টু স্মোক। কারণ টু দিয়ে তো এখানে তে বুঝাতে স্মোক করতে আমি থামছি, মানে আমি কিছু করছিলাম, যেটা করা বন্ধ করলাম কারণ আমি এখন স্মোক করব। তো অনেকে এটার মিনিংটা অনেক ভাবেই করে, কিন্তু মিনিংটা কিন্তু একটু ভিন্ন। মনে থাকবে জিনিসটা সবার, না ভুলে যাবেন? হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার দাদা। এটা হচ্ছে মানে আমি যে কোশ্চেনটা করেছিলাম ওটা ছিল পলিটিক্স নিয়ে, দা পলিটিক্স। হ্যাঁ বলেন, দা পলিটিক্স বলেন। ওটা হচ্ছে অপশন ছিল আই ডোন্ট লাইক ডিসকাসিং পলিটিক্স এন্ড আই ডোন্ট লাইক টু ডিসকাস পলিটিক্স। এখন এডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনে, ডিসকাস, ডিসকাসের পরে ভার্বের কোন কোন ফর্মে বলেন? আমি তো বলে দিলাম লিস্ট আপনাকে, কোনটা হয় বলেন? এডমিট, ভার্বের সাথে অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, আইএনজি যুক্ত হয়। কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনে, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মেনশন, মিস, পোস্টপোন, প্র্যাকটিস, কোয়াইট, রিকল, রিগ্রেট, এগুলোর পরে ভার্বের আইএনজি হয়, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে উত্তর করলাম এটা। দাদা এখানে প্রশ্নটা একটু অন্যরকম ছিল দাদা, মানে আই ডোন্ট লাইক টু ডিসকাস এক জায়গায় ছিল, আর এক জায়গায় ছিল মানে লাইকের পরে টু ছিল না, শুধু ডিসকাস ছিল। তো যেখানে যদি শুধু like, ডিসকাস ছিল, আচ্ছা আমি তাহলে প্রশ্ন ভুল শুনতে পারি, যদি লাইকের ক্ষেত্রে আসে, যদি লাইক আসে, লাইকের পর জি তো দাদা, বললেই দিচ্ছি ক্লিপস্টফেল যে সে ইনফিনিটিভ নিতে পারে আবার আইএনজিও নিতে পারে, কোনো সমস্যা নেই, ওখানে আপনি দুটোই দুইটাই দিবেন। ছিল দাদা অপশনে। এবং দুটোই এটা হলে কিন্তু দুটোই দিবেন। রিপিট হয়েছে। এখন এইটা আমি কিভাবে বলবো রে ভাই? ক্লিপস্টফেল না না, মানে আমি যেটা জানতে চাচ্ছি দাদা, যে মানে জিনিসটা দুটাই তো কারেক্ট। এখন ক্লিপস্টফেল তো দুটো রাইট দিছে রে ভাই, তাহলে নিবেন না কেন দুটো রাইট, সেটা আমার বলেন, তাই না?
ব্যাপারটা হচ্ছে আপনাদের কত লেখার সিআরডি তো আমি একসাথে ফিল আপ করতে পারবো না, তাই না? সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে আপনার মানে হয়তো প্রশ্নকর্তা কোনো না কোনো একটা ভাবে কিছু একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? আপনার এই প্রশ্নগুলি বারবার তুলে আনেন কেন আমি বুঝি না। এটা তো বুঝতেই পারতেছেন যে আপনার কি বলে যে হতে পারে, যেন বলে মানে এগুলো বাদ দিয়ে হিসাব। এগুলা এইভাবে দুটোই হতে পারে। এখন সেক্ষেত্রে তো আমার আসলে কিছু করার নাই, ঠিক না? ওকে, এইগুলোতে আমরা আসলে আপনাকে মানে এক্সাক্ট কোনো অ্যান্সার অফার করার মানে রাখি না, রাখি না। আমি এখানে কি বলবো, যেহেতু ক্লিপস্টোফেল বলতেছে, ঠিক আছে? ওকে, আমাদের যেহেতু ক্লিপস্টোফেল বলতেছে, কি বলতেছে বলেন? যে লাইকের পরে দুটাই কারেক্ট। লাইকের পরে দুটাই কারেক্ট, ঠিক আছে? সো আপনাকে দুটোই তাহলে কারেক্ট ধরতে হবে। ওকে, তবে আরো যদি ভিতরে যান, লাইক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ভার্বের ক্লাসে হয়তো বকবক করবো। লাইক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট রাখতে হয়, ঠিক আছে? যদি আপনি আরো সলিড এক্সাম্পল চান, তো ট্রানজিটিভ ভার্বে কি রাখতে হয়? অবজেক্ট রাখতে হয়। তো ট্রানজিটিভ ভার্বে হচ্ছে একটা অবজেক্ট রাখতে হয়। এখন কথা হলো, যদি ডিসকাসিংটাকে আপনি জিরান ভাবেন, তাহলে এটা তো অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, ইনফিনিটিভ কি অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে? বলেন তো বুদ্ধি করে। হ্যালো, হ্যাঁ পারে। না। ইনফিনিটিভ অবজেক্ট হতে পারে? কেউ কিছু বলবেন এখন, কেউ সবগুলার স্পিকারে ঠাড়া করবে, ঠিক আছে? পারে না, কেউ কিছু বলবেন এখন, দেখছেন কই যাব বলেন কি? আপনি কনফিউজ? পারে। তাহলে তাহলে এখন তাহলে কি বললাম, যে লাইক যেহেতু ট্রানজিটিভ হিসেবে ধরতে হবে, তাহলে তো এই দিক থেকে চিন্তা করলে দুটোই নিতে পারি, তাই না? তাহলে এখন আমি কি করবো বলেন? দুটোই রাইট ধরতে হবে, ঠিক আছে? এখন যদি এমন হয় দুটো অপশনই আছে, বোথ এ এন্ড বি দেওয়া নাই, সেক্ষেত্রে আপনার মানে কোনো কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, কে বলেছেন নিউজ পেপারের পাবেন? কবে পাবেন ভাই? টেনশন নিয়ে না, ঠিক আছে? আচ্ছা, দাদা রিটেন বুঝতে ব্যাচে পারলাম। কালকে পর্যন্ত অ্যাডমিট হওয়া যাবে না? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। তো বুঝতে পারছি পুরো ব্যাপারটা, আমরা একটু বলেন তো। দাদা এটা কি রিটেন নতুন ব্যাচ দাদা? হ্যাঁ নতুন ব্যাচ। আপনাদের তো আমরা একটা রিটেন ব্যাচ পুরোপুরি দিয়ে দিয়েছি ফ্রি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে চাইলে ভর্তি, আমরা তো ফি খুব কম রাখি এমনিতে। এই যে আপনাদের জন্য একজন দেখলাম খুব মারামারি করতেছে যে আপনি কেন 300 টাকায় পড়াবেন। আমি বললাম ভাই, আপনার কাছে নমিনাল একটা ফি নিয়ে আমরা পড়াই, কারণ প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়, তাই আমরা একদম কম নিয়ে পড়াই, ঠিক আছে? এর মধ্যে এখন 120 টাকার জন্য আসলে মানে আমার সাথে এত মারামারি করে, আমার কাছে আসলে খুব হাস্যকর মনে হয়। দাদা আগের ব্যাচের সাথে থেকে কি এই ব্যাচে কোনো নতুনত্ব থাকবে কিছু? নতুনত্ব বলতে গেলে কি, আমরা তো বিভিন্ন ধরনের টপিক গুলো ধরে পড়াই, তো কিছু ভিন্ন লার্নিং পাওয়া যায়, বাট কোর বিষয়টা সেম, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি, আমি ডিনার করতে যাচ্ছি। নেক্সট ক্লাস মঙ্গলবার, ঈশ্বর বাঁচায় রাখলে কোনোভাবে ক্লাস মিস করবো না, ঠিক আছে? বাই বাই, আল্লাহ হাফেজ, নমস্কার।